কোনো তান্ত্রিককে ধরে নিয়ে এসো। এসব ডাইনি নিশ্চয়ই তান্ত্রিকের কাছেই জব্দ হবে, আর ডাইনি না থাকলে তো সব আমাদের হবে। আমি তবে আজ আবার প্রাসাদে যাব আর আমার পিতার সাথে দেখা করব, তার পা আমি ফিরিয়ে দেব। কিন্তু তোমার যদি কোনো বিপদ হয়? বাবার সুস্থতা চেয়ে বিপদ কখনোই বড় হতে পারে না। রাজবধূ, হ্যাঁ, এখন আমরা কি করব? একটু কি এগিয়ে গিয়ে দেখব? না শঙ্খমালা, আমাদের সাথে অনেক অন্যায় হয়েছে, আর কোনো অন্যায় হবে না, হতে পারে না। বিধাতা নিশ্চয়ই আমাদের কুমারের সহায় হবেন। মায়ের দোয়া কখনো বিফলে যেতে পারে না। পরিণীতা মা, আমি যাব প্রাসাদে, আমাকে রাস্তা বলে দাও। না ইরাবতী, তোমরা অনেক ছোট, আর প্রাসাদ তোমাদের জন্য নিরাপদ নয়। কুমারের কিচ্ছু হতে পারে না। প্রাসাদে এখনো কুমারের পিতা আর পিতামহ রয়েছে, তারা ঠিক কুমারকে বাঁচিয়ে নেবে। ওদিকে ডাইনি তো নতুন পোশাক পরবে বলে ভীষণ খুশি। রাজকন্যা সুপ্রিয়া এসে তার পথ আটকালো। ডাইনি তারকা, প্রাসাদে এসব হচ্ছে কি? ওই রাজপুত্র সূর্য এত বড় বড় কথা কেমন করে বলতে পারে? ওর শক্তি কে জোগাচ্ছে? তুমি রাগে অন্ধ হয়ে গেছো। আসলে বেশি দিন মানুষ বন্দি জীবন কাটালে এমন ক্ষিপ্রতায় ভোগে। পাগলে কি না বলে বলো তো? ওকে ছেড়ে দাও ওর মতো। আমাদের সমাধান হওয়া দরকার, আমাদের বিপদ আসতে চলেছে। আমার মন কেন যে এত কু গাইছে? তোমার মনের চিকিৎসা করাও। আমার প্রাণ এমন জায়গায় সংরক্ষণ করা আছে যে আমার বিনাশ করা এত সহজ নয়। তুমি তো সুরক্ষিত, কিন্তু আমি এত সহজে মরতে চাই না। মৃত্যু ভয়ে তোমাকে পেয়ে বসেছে সুপ্রিয়া। আমাকে যেতে হবে। রাজা আমার জন্য নতুন পোশাক বানিয়েছে, চলি। ওদিকে মহারাজার রাজবৈদ্য কুমারকে কোথায় লুকিয়ে রাখবে ভেবেই হয়রান। না না, লুকিয়ে রাখলে চলবে না, ডাইনি ঠিক দেখে নেবে। আমার কাছে অদৃশ্য হওয়ার ওষুধ আছে, এটা নাও কুমার। এটা খেয়ে দ্রুত অদৃশ্য হয়ে যাও আর প্রাসাদ ত্যাগ করো। সেই ভালো, মা আমার জন্য অপেক্ষা করছে। দাদা যান, আমি চলি, আবার দেখা হবে। পৃথ্বীরাজ রাজবৈদ্যের ওষুধ খেয়ে অদৃশ্য হয়ে যায়, আর তখনই ডাইনি সেখানে চলে আসে। কুমার পৃথ্বীরাজের সাথে ধাক্কা লাগতে ডাইনি মুখ থুবড়ে পড়ে যায়, আর কুমার প্রাসাদ থেকে বের হয়ে যায়। আমি কিভাবে পড়ে গেলাম? এখানে তো কিছুই নেই, তবে আমি পড়ে গেলাম কেমন করে? তোমার পতন শুরু হয়ে গেছে ডাইনি, এখন শুধু সময়ের অপেক্ষা। উঠুন ডাইনি তারকা, আসলে আমার মনে হয় আপনার শরীর ঠিক নেই। আমি তো বৈদ্য, আমার কাছে অমনটা ভাবাই স্বাভাবিক। ডাইনিদের কখনো শরীর খারাপ হয় না। তুমি বড্ড বোকা রাজবৈদ্য। কি রাজা, আমার পোশাক কোথায়? আমি কিন্তু কোনো অজুহাত শুনবো না। এই নাও ডাইনি, এটা তোমার পোশাক। উপরওয়ালার দয়ায় এটা আমি তৈরি করেছি। আরে বাহ, তুমি তো চমৎকার কাজ করেছো। বাহ, তোমার কাজে আমি খুশি হয়েছি, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে এটা তুমি তৈরি করোনি। তবে এখানে তুমি ছাড়া তো আর কেউ নেই। ডাইনির এমন কথায় রাজবৈদ্য আর মহারাজের মুখটা শুকিয়ে আসে, আর ভয় পেয়ে যায়। কিন্তু সে মনে সাহস নিয়ে আসে, আর তখন সেখানে রাজকন্যা সুপ্রিয়াও চলে আসে। ওই তো সুপ্রিয়া, ও তো নিজে আমাকে তাতে কাপড় বুনতে দেখে গেছে। হ্যাঁ দেখেছি, কিন্তু তুমি তাঁত বুনতে পারতে বলে তো কখনো শুনিনি। তুমি বোধহয় ভুলে গেছো রাজকন্যা সুপ্রিয়া। মহারাজ বহু বছর আগে তোমার আর তোমার মায়ের জন্য রেশমের নরম কাপড় তৈরি করেছিলেন। তুমি তোমার কক্ষে খুঁজে দেখো, সেখানে হয়তো পেয়ে যেতে পারো। আজ সকালের জন্য তাহলে খাবার বানাবে সুপ্রিয়া, আর আজও তোমরা সকলেই পেট পুড়ে মন্ডা মিঠাই খাবে। কি? আমি রান্না করব? তুমি এসব কি বলছো ডাইনি তারকা? এটা আমার রাজত্ব, আর এখানে সকলেই আমার দাস। তাই কাকে কি বলবো আর কে কি করবে সেটা কেবল আমিই ঠিক করব। যাও। ডাইনির এমন কথা শুনে রাজকন্যা সুপ্রিয়া ভীষণ রেগে গেল, কিন্তু কিছু না বলেই সেখান থেকে চলে গেল। আর তো অপেক্ষা করতে পারছি না। আমার মনে হয় অনেক হয়েছে, এবার আমার ডাইনির মুখোমুখি হতে হবে। আমি আমার সব হারিয়েছি, কিন্তু কিন্তু আমার পুত্রকে আমি হারাতে দেব না।
মা, মা, আমি এসে গেছি। কুমার, কুমার এত দেরি হলো কেন বাবা? তোমার পিতার সাথে তোমার দেখা হয়েছে? হ্যাঁ মা, পিতা আজ তোমার কথা জানতে চেয়েছিল। পিতার পা ঠিক হয়ে গেছে। আমি তো দাদাজানকে তাতে কাপড় বুনে দিয়েছি। ডাইনি তো আমাকে ধরেই ফেলেছিল। রাজবৈদ্য এক বিশেষ ওষুধ খেয়ে সেখান থেকে পালিয়ে এসেছি। মা, তুমি এটা নাও। এটা খেয়ে বাবার কাছে যাও। বাবা যে বড্ড একা। বেশ, তাই হবে। আগে তুই বসতো। কিন্তু অমন করে মায়ের দিকে তাকিয়ে তুই কি দেখছিস বলতো? ওই ডাইনির প্রাণ তোমার ভেতরে লুকিয়ে আছে। ডাইনি জানে তুমি বাঘের পেটে বন্দি, তাই তার প্রাণ সুরক্ষিত। ওকে মারতে হলে তোমাকে মারতে হবে মা। এটা যে কোনোভাবেই সম্ভব নয়। আমি সন্তান হয়ে কেমন করে মাকে মারতে পারি? যদি ডাইনির হাত থেকে রাজ্য বাঁচাতে আমাকে নিজের প্রাণ ত্যাগ করতে হয়, তবে আমি এতটুকু পিছুপা হব না। না মা, ডাইনিকে শেষ করতে না পারি, ওকে পরাজিত করতে পারলেই হবে। তবুও আমার মা বাবা দুজনকেই চাই। ডাইনি না মারা গেলে ও আবারও ফিরে আসবে আর বারবার আমাদের জীবন তছনছ করে দেবে। মা, আর তো পারা যায় না। পিতাকে কাছে পেয়েও তাকে কাছে পায় না। দাদাজানের এই অবস্থা দেখলে প্রাণটা কেঁদে ওঠে। তখনই সেখানে এলো দরবেশ, যে সব সময় দৈব বাণী নিয়ে হাজির হয়। তুমি পারবে রাজকুমার, তুমিই পারবে ওই ডাইনির কাছ থেকে সব ছিনিয়ে নিতে। কিন্তু আমার মা, সন্তান হয়ে নিজের মাকে কেমন করে হারাবো আমি? তুমি মায়া শক্তির অধিকারী। পূর্ণিমার আলোয় তোমার মাকে এটা খাইয়ে দিও। ডাইনি প্রাণ ভোমরা রাজবধূর কান দিয়ে বের হবে, তবে সেটাকে বধ করতেই হবে। সেটা ছুটে গেলে আর কখনো ওকে তুমি খুঁজে পাবে না, আর ডাইনিও অমর হয়ে যাবে। বেশ, তাই হবে। আপনাকে ধন্যবাদ। আপনি আমাকে বিপদমুক্ত করলেন। দরবেশ বাবা, দয়া করে বলুন, রাজকন্যা সুপ্রিয়ার জন্য কি বিধান দিতে চান? ওটা মহারাজের উপর ছেড়ে দিন রাজবধূ। চলি। দরবেশ চলে যেতেই পরিণীতার পৃথিরাজ বড্ড খুশি হলো। ওদিকে ইরাবতী মন খারাপ করে বসেছিল। শাহজাদি ইরাবতী, তুমি কি কোনো কারণে কষ্ট পেয়েছো? এমন মন খারাপ করে বসে আছো যে? আমি আমি আমার মায়ের কাছে যেতে চাই। আমি আমাদের রাজ্যে ফিরতে চাই। নিশ্চয় ফিরবে। আমি খুঁজে আনবো তোমার মাকে। আমাদের একটু বিশ্বাস করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি তো তোমার মা বাবার রাজ্যের কথা ভেবেই দিন পার করছো কুমার। আমাকে সাহায্য করার সময় কি তোমার হবে? তুমি তো আমার বন্ধু। বন্ধুকে সাহায্য করব না তো কাকে সাহায্য করব? চেয়ে দেখো, এই জায়গাটা কত সুন্দর। এখানে এলে মন ভালো হয়ে যায়। আর তুমি মন খারাপ করে আছো? তোমার কথায় ভরসা পেলাম পৃথ্বীরাজ। তোমরা সকলেই ভীষণ ভালো। আমি যদি কখনো এখান থেকে আমার মায়ের সাথে ফিরে যাই, তবে পরিণীতা মা, শঙ্খমালা মা আর এই জায়গাটা বড্ড মনে পড়বে। তবে বলছো আমাকে ভুলে যাবে? ওদিকে রাতের আধারে পরিণীতা লুকিয়ে গেল কারাগারে, আর রাজপুত্র তখনও ঘুমোচ্ছিল। পরিণীতা সেখানে গিয়ে তাকাতেই রাজপুত্র জেগে উঠল। পরিণীতা, পরিণীতা, তুমি এসেছো? এটা কি স্বপ্ন? না রাজপুত্র, আমি সত্যিই তোমার কাছে এসেছি। 14টি বছর পার হয়ে গেছে, তবুও তুমি আমার পথ চেয়েছিলে। পরিণীতা যে আমার প্রাণ, তোমাকে আমি কোনোদিনও সুখী করতে পারিনি পরিণীতা। তুমি আমাকে ক্ষমা করে দিও। ও সব বলো না। তুমি আমাকে কুমারকে দিয়েছো। আমাদের সুদিন আসবেই। কেউ আমাদের কখনো আলাদা করতে পারবে না। শোনো, ওরা যেন বুঝতে না পারে তুমি তোমার পায়ের পাথর সরিয়ে ফেলতে পেরেছো। আমি চলি রাজপুত্র। আমাকে তোমার সাথে নিয়ে চলো পরিণীতা। আমি এখানে তোমাদের ছাড়া একদম ভালো নেই। সঠিক সময় আমরাই তোমাদের কাছে আসব। তুমি একদম ভেবো না। জানো, আজ কুমার আমাকে তোমার কাছে পাঠিয়েছে। শোনো, আমি আসি, আবার দেখা হবে। পরিণীতা অদৃশ্য হওয়ার ওষুধটা খেয়ে বের হয়ে গেল, আর ওর ডাইনির সাথে দেখা হলো। অনেক দিন হলো। শাহজাদি ইরাবতী কেমন আছে আমাকে দেখতে যেতে হবে। কালই আমি গুহায় যাব। কেন যেন আমার মনে হচ্ছে ওই গুহায় কিছু একটা ঘটেছে। আমাকে জানতে হবে। ডাইনি তারকা প্রাসাদে কেউ প্রবেশ করেছে। আমি তাকে দেখেছি আমার জানলা দিয়ে। তোমার মনে সন্দেহ প্রবেশ করেছে।
এত এত পাহারা ভেদ করে কেউ আসতে পারবে না। তুমি যাও, আমার বিশ্রামের সময় হয়েছে। তুমি কেন সব কথা উড়িয়ে দাও ডাইনি? অজানা কোনো শত্রু তো থাকতেই পারে, তাই না? পরিণীতা বাঘের পেটে ওর পুত্রকে দাসী মেরে ফেলেছে। দাসী নিজেও মরে গেছে নরখাদকের কবলে। আর কে আছে যে আমার সাথে শত্রুতা করবে? আমার মন কি তবে ভুল বলে? মাথা খারাপ হয়ে গেছে তোমার। ওই তো প্রাসাদে রাজবৈদ্য আছে, তার চিকিৎসা নাও। ও তো আমাকে পারলে বিষ দিয়েই মেরে ফেলবে। ওদের কথা শুনে পরিণীতা বাইরে চলে গেল, আর পরিণীতার হাত লেগে একটা ফুলদানি পড়ে গেল। আর এরপর পরিণীতা দ্রুত সেখান থেকে চলে গেল। কে কে ওখানে? এটা কেমন করে পড়ে যেতে পারে নিজে থেকে? কেউ কি তবে আড়ি পেতে আমাদের কথা শুনছিল? কিন্তু এত রাতে তো প্রাসাদের কেউ জেগে নেই। তো বন্ধুরা, ডাইনিকে এবার জেনে যাবে যে শেহজাদি ইরাবতীর ঘুম ভেঙে গেছে আর তার সুরক্ষিত লাল পদ্মফুলও চুরি হয়ে গেছে, নাকি ঘটবে অন্য কিছু, সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।